ইন্দোনেশিয়ায় কোনো এককালে কেমরাং মেলাতি বলে একজন সুন্দরী রাজকন্যা ছিলেন। তো রাজকন্যা বিবাহ সম্পন্ন হওয়ার পর ওনার বিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে যখন, তখন আ ওখানকার যে রীতি রেওয়াজ ছিল যে রাজকন্যা সে নিজেই নিজের বিয়ের ড্রেসটা বানাবে। তো বিয়ের ড্রেস বানাচ্ছে, আর তার রাজপ্রাসাদের পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে যেত। আর নদীর বিপরীত দিকে ছিল বরুণরাজ বাঞ্জিরের রাজপ্রাসাদ। আর বরুণরাজও বিবাহ সম্পন্ন হয়ে গেছেন অলরেডি। তো উনি খবর পেলেন যে আ রাজকন্যা মেলাতির বিয়ের কথা। তো উনি কী করবেন? মেলাতিকে ভালো লাগে। তো ওই জন্য উনি একটা সোনার প্রজাপতি হয়ে মেলাতির সঙ্গে দেখা করতে এলেন। তো এই গল্পটার নাম সোনার প্রজাপতি। আর রাইটার হলেন সাহিত্যিক মীরা বালসুব্রমণিয়ান। এটা একটা ইন্দোনেশিয়ান রূপকথার গল্প। তো যাই হোক, প্রজাপতি হয়ে রাজকন্যার পাশে এসে বসলেন। বসার পর কানে কানে বললেন যে, দেখো, তোমার বিয়ে হবে খুব তাড়াতাড়ি এবং তোমার বর খুব তাড়াতাড়ি আসবে। এই বলে প্রজাপতি উড়ে চলে গেল। তো রাজকন্যা এটা শুনে জিজ্ঞাসা করতে গেল যে, কে হবে আমার বর, আর কবে আসবে, কখন আসবে, এই সমস্ত। কিন্তু তার আগে প্রজাপতি উড়ে চলে গেছে। তো এইটা যাই হোক হওয়াতে রাজকন্যার কথাগুলো আর শুনতে পেল না। এই সময় এই যে প্রজাপতি যে রাজকন্যাকে বিয়ের কথা বলে গেল, এই কথাটা আরেকজন শুনে ফেলেছিল। সেটা হচ্ছে রাজকন্যার যে ধাই ছিলেন, সেই ধাইয়ের ছেলে। ওনার নাম ছিল নসিমন। এবং নসিমন খুব কুট টাইপের মানে লোক, যার মানসিকতা খুব মানে খারাপ, মানে যেটাকে ভিলেন হিসেবে আমরা সাধারণত গল্পে দেখি সেরকম। তো নসিমন গিয়ে ওর মাকে বলল, মা, এরকম রাজকন্যাকে বিয়ের কথা বলে গেছে একটা প্রজাপতি যে খুব তাড়াতাড়ি বিয়ে হবে, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। তো এই কথা বলাতে ওর মা বলল, ঠিক আছে, আমি রাজকন্যাকে গিয়ে বলছি। তো রাজকন্যাকে গিয়ে বলাতে এদিকে এই খবর রাজা বাঞ্জিরের কাছেও পৌঁছে গেল যে এরকম আরেকটা লোক নসিমন, সে রাজকন্যাকে বিয়ে করতে চায়। এই কথা শোনাতে প্রজাপতি হয়ে আবার আসলো। এসে বলল, দেখো রাজকন্যা, তুমি যদি এই বিয়েকে না থামাও, তাহলে কিন্তু তুমি এরকম একটা শয়তান লোকের সঙ্গে তোমার বিয়ে হবে। তো এই কথা শোনাতে কী করা যায়? রাজকন্যা বলল, তাহলে একটা প্ল্যান বার করি। প্ল্যান বার করলো এবং নসিমনকে বলল, নসিমন, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে নদীর ধারে গিয়ে 1 সপ্তাহ আমার জন্য ওয়েট করো। তারপর আমি ডিসাইড করবো যে তোমাকে আমি বিয়ে করবো কি করবো না। তো এই কথা শুনে নসিমন বললো, আর এমন কি, 1 সপ্তাহে তো 1 সপ্তাহের জন্য বেশ অনেক খাবার দাবার নিয়ে পোটলাপুটি বেঁধে নদীর ধারে চলে গেল। নদীর ধারে গিয়ে ওয়েট করতে লাগলো। এদিকে রাজা বাঞ্জির কী করলেন, উনি সুন্দর একটা লাভ লেটার লিখলেন আর তার সাথে অনেক উপহার দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু তখনও কিন্তু জানে না রানী যে ওই প্রজাপতিটাই হচ্ছে রাজা বাঞ্জির। তো যাই হোক, এই সমস্ত উপহার নিয়ে রাজার বিশ্বস্ত একটা কাক, সেই সময়ে বলা হতো যে কাক সাদা কালারের হতো আর কাক কথা বলতো, সে কাককে পাঠানো হলো। কাক তো যাই হোক উড়ে উড়ে আসছে, আস্তে আস্তে নদী পার করতে যাবে, তখন দেখে একজন লোক নদীর ধারে প্রচুর খাবার নিয়ে বসে আছে। আসলে ওই লোকটা হচ্ছে নসিমন। তো যাই হোক, ওই খাবার দেখে কাকের তো খুব লোভ লেগে গেল। ওখানে গিয়ে বললো, ভাই, তুমি যদি আমাকে একটু খাবার দাও খুব ভালো হয়। তো নসিমন বললো যে, আমি তোমাকে চিনি না, জানি না, তোমাকে কেন খাবার দিতে যাবো? তখন কাক বলল যে, দেখো, আমি কিন্তু যেমন তেমন ব্যক্তি না, আমি রাজার কিন্তু দূত। আর রাজার হবু বউয়ের জন্য আমি এরকম গিফট নিয়ে যাচ্ছি, এই সমস্ত সব কিছু বলে দিল। বলাতে নসিমন বুঝতে পারলো, তার মানে এই হচ্ছে আমার বিরোধী। যাই হোক, এইটা বলাতে নসিমন ওই কাককে বলল, ঠিক আছে, তোমাকে খাবার টাবার দিচ্ছি, তুমি খাও। কাক যাই হোক খাবার খাওয়া শুরু করে দিল। খাবার খেতে খেতে মত্ত হয়ে গেছে। আর এদিকে নসিমন কী করলো, ধীরে ধীরে ওর পুটলি থেকে সমস্ত গিফটগুলোকে বার করে নিল। বার করে নিয়ে সেখানে রিপ্লেস করে দিল পোকামাকড়, ব্যাঙ, সাপ ইত্যাদি। আর লেটারটাকে ছিঁড়ে ফেলে দিল। আর সেই লেটারের বদলে আরেকটা নতুন লেটার লিখে দিল, যেখানে রাজকন্যাকে খুব অপমান অপদস্থ করে, তার সৌন্দর্যের অবমাননা করে, তার গুণের অবমাননা করে বিভিন্ন বাজে বাজে কথা লিখে দিল। লিখে দিয়ে যাই হোক, এদিকে কাক বেশ খেয়ে দেয়ে পেটটা তো পুরো একদম ট্যাপা হয়ে গেছে।
সে ঝর্ণার জলে গিয়ে মুখ ধুতে লাগলো। ঝর্ণার জল ধীরে ধীরে বলল যে, কাক, তুমি কিন্তু এটা ঠিক করলে না, তুমি যেটা করছো এটা ভুল করছো। কারণ ওই যে বলেছি বরুণ রাজবাঞ্জি, আর বরুণ মানে জলের দেবতা বলা হয়। যাই হোক, গল্পের খাতিরে আমরা সেইভাবে ক্যারেক্টারগুলোকে এক্সপ্লেন করব। তো যাই হোক, ওখান থেকে কাক কোনো কথায় কান দিল না, আবার উঠতে উঠতে শুরু করলো সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়ে যখন রাজকন্যার কাছে আসলো, রাজকন্যার কাছে এসে বলল যে, রাজকন্যা, এরকম বরুণ রাজবাঞ্জির আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন আর এত কিছু উপহার পাঠিয়েছেন, আপনি গ্রহণ করুন। তো এটা পাওয়ার পর রাজকন্যা খুব খুশি হয়ে চিঠিটা যেই বার করে পড়লো, পড়ে দেখলো ওর মধ্যে রাজকন্যাকে অপমানজনক কথাবার্তা আর বিভিন্ন বাজে বাজে কথা লেখা রয়েছে। রাজকন্যা খুব রাগ করে গিফটের যে বাক্সটা, সেই বাক্সটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আর বাগানে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়াতে পড়ে যেতেই ওর ভেতর থেকে ইঁদুর, বিড়াল, ছুঁচো, পোকামাকড়, বিভিন্ন কিছু, সাপ, ব্যাঙ সব বেরোতে লাগলো। রাজকন্যা তো খুব দুঃখ পেয়ে গেল, খুব বিমর্ষ হয়ে গেল। ঠিক এই ঘটনার একদিন পর রাজা বাঞ্জির খবর নিতে প্রজাপতি হয়ে, সেই গোল্ডেন কালারের প্রজাপতি হয়ে আবার ওইখানে রাজকন্যার সঙ্গে দেখা করতে আসলো। এবার এই রাজকন্যা তো যথারীতি রেগে তো আগুন হয়ে রয়েছে। সোনার ওই প্রজাপতিকে দেখে বললো, দূর যা, তুই এখান থেকে হাট, তোর কথার কোনো ভিত্তি নেই, এরকম আর কি বলাতে। তো প্রথমে প্রজাপতি ভাবলো যে হয়তো রাজকন্যা ইয়ার্কি মারছে, কিন্তু আবার যেই রাজকন্যার কানে কানে গিয়ে বলতে লাগলো যে কী হয়েছে রাজকন্যা, আর তখন রাজকন্যা আবার রেগে গিয়ে ওর যে সখী তাদেরকে বলল, এই প্রজাপতিটাকে ঝেঁটিয়ে বিদায় কর রাজ্য থেকে। তখন ওরা ছুটে আসতেই রাজা বাঞ্জির প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন। রেগে গিয়ে পুরো চারিদিকে বৃষ্টি শুরু করে দিলেন, বন্যায় মানে পুরো রাজ্যকে ভাসিয়ে দিলেন। আর রাজকন্যা সমেত পুরো রাজ্যটাই ভেসে ভেসে যাচ্ছে। ঠিক ওই সময় নসিমানের মা নসিমানকে গিয়ে বলল, হতভাগা ছেলে, তোর জন্য আজকে আমাদের সমস্ত এই রাজ্য সংসার সব ভেসে চলে যাচ্ছে, তুই কী এমন করেছিস? তো নসিমান তখন বলল যে, আমি এরকম তো ভুল করে ফেলেছি, রাজা বাঞ্জিরের চিঠিটাকে ছিঁড়ে আমি এরকম করে দিয়েছি, গিফটগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এই কথা যথারীতি রাজা বাঞ্জিরের কাছে পৌঁছে যায়। বাঞ্জির তখন বুঝতে পারে যে তার মানে কিছু একটা ভেতরে ঘটনা ঘটেছে। রাজা বাঞ্জির এসে রাজকন্যাকে জলের থেকে তুলে নেয় আর বিশাল বড় একটা ঢেউ এনে পুরো নসিমান আর নসিমানের মাকে ভাসিয়ে পগার পাঠান। তো যাই হোক, এটা হওয়ার পর মোটামুটি রাজা তারপর রাজকন্যাকে বিয়ে করে নিলেন, সব ঠিকঠাকভাবে চললো। এরপর কাককে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলল যে, তুমি আমার এত বিশ্বস্ত মানুষ হয়ে, দূত হয়ে তুমি এইরকম কেন করলে? তখন ও বললো যে, আমি লোভের বশে এই করে ফেলেছি, আমাকে মাফ করুন। তখন রাজা বললেন যে, তোমাকে মাফ করছি, তবে একেবারে মাফ করছি না, এর জন্যে তোমার শাস্তি আছে। সেই শাস্তিটা কি? তোমাকে প্রাণে মারবো না, কিন্তু তোমার এই যে সাদা রং আর থাকবে না, তুমি কালো হয়ে যাবে। আর তুমি যে কথা বলতে পারতে, সে কথা বলতে আর পারবে না, তুমি এখন শুধু কা কা করতে পারবে। তো এই যে গল্পটা, এটা একটা মানে রূপকথার গল্প, সবই ঠিক আছে। এই গল্পের ভেতরে খুব সুন্দর নৈতিকতার ব্যাখ্যাও দেওয়া আছে। আমার যেটা মনে হলো যে, তুমি তোমার কাজকে যদি সঠিক মূল্যায়ন না করো এবং সঠিক মর্যাদা না দাও, তাহলে কিন্তু সেটার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে। আর এখানে যে কাকের যে মানে সাদা কালার থেকে কালো কালার হয়ে যাওয়া, এই জিনিসটাও কিন্তু একটা সিম্বলিক। আদৌ হয়েছে কি না হয়েছে সেটাই আমি যাচ্ছি না, কিন্তু এই যে সিম্বলিক, যে তোমার মানসিকতা কলুষিত হলে সেটা কতটা ছাপ ফেলতে পারে তোমার ক্যারেক্টারে, সেই জায়গাটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবং গল্পটা পড়ে আমার বেশ ভালো লাগলো। এর আরও অনেক নৈতিক দিক থাকতে পারে, যারা শুনছেন তারা বিস্তারিত বলতে পারবেন।